আমন্ত্রণ দীপ্ত সংবাদের সাথে আছি আমি তারান্নুম জ্যোতি। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। ভারত বিরোধী মনোভাবের কারণেই আটকে রাখা হয় আজমিকে, থাকতেন ক্রসফায়ারের ভয়ে। সাংবাদিক নিপীড়নের সব আইন বাতিল চেয়েছে সম্পাদক পরিষদ, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক। ছাত্রদের গায়ে গরম পানি ফেলতে বলেছিলেন এক শিল্পী, আওয়ামীপন্থীদের গ্রুপ চ্যাট ভাইরাল। টাইগারদের অভিবাদন জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে দেশে যে গণ অভ্যুত্থান হয়েছে তারই সুফল পাওয়া যাচ্ছে ক্রীড়াঙ্গনের প্রতিটি ক্ষেত্রে। দেশের এই ক্রান্তি লগ্নে ক্রীড়াঙ্গন থেকে আমরা একটা সুখবর পেয়েছি। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল পাকিস্তানের সাথে যেই টেস্ট সিরিজ ছিল সেই সিরিজের 2টি ম্যাচ জেতার মাধ্যমে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলকে হোয়াইট ওয়াশ করেছে। আমরা বাংলাদেশ জাতীয় দলের সকল খেলোয়াড়, কোচ সহ অফিসিয়ালদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। রাওয়ালপিন্ডিতে নতুন এক বাংলাদেশকে দেখল পুরো বিশ্ব। সাদা পোশাকে পাকিস্তানকে প্রথমবারের মতো হোয়াইট ওয়াশ করে টেস্ট সিরিজ জিতে নিল টাইগাররা। ক্রিকেট ভক্তরা বলছেন, দেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পর এই জয় ঐতিহাসিক সাফল্য হয়ে থাকবে। আর ক্রিকেট বিশ্লেষকদের মতে 2 ম্যাচেই ছন্নছাড়া ছিল স্বাগতিকদের পারফরম্যান্স। ব্যাট বলে সমান আধিপত্য দেখিয়ে সাদা পোশাকে বাংলাদেশের সিরিজ জয়, যে পাকিস্তানের বিপক্ষে এর আগে নাজেহাল হতে হয়েছে বহুবার, এবার হুঙ্কার দিয়ে তাদেরই হোয়াইট ওয়াশ করেছে নতুন বাংলাদেশ। নির্দিষ্ট কোনো দলের না হয়ে সারা দেশের হয়ে এভাবে খেলে যাবেন এবং সারা দেশকে এরকম বিভিন্ন রকমের যে উদযাপন করার মতো ফলাফল সেগুলো উপহার দেবেন। আমাদের যে ক্রিকেটের মধ্যে যে ঐক্য ছিল সেই ঐক্যটাকে আরো সুদৃঢ় করেছে। তাদের যে মেন্টালিটির মধ্যে এগ্রেসিভনেস, এই জিনিসটা অনেকদিন আমরা লক্ষ্য করি নাই। লাল সবুজের দেশে এখন সংস্কার চলছে। গত সপ্তাহে বিসিবির পরিবর্তন দেখেছে দেশের মানুষ। ক্রিকেট ভক্তরা মনে করেন এই প্রভাব পড়েছে সুদূর রাওয়ালপিন্ডিতেও। দেশটা নতুনভাবে স্বাধীন হওয়ার পর আমার মনে হলো ওদের মেন্টালি প্রেশারটা ওদের রিলিজ হয়ে গেছে। ওরা এখন নিজেদের ফ্রি মাইন্ডে খেলতে পারছে। উপর মহল থেকে চাপের যে একটা ব্যাপার থাকে, আমরা যে সবসময় বিভিন্ন পত্রিকা বা বিভিন্ন টিভি চ্যানেলে আমরা সব শুনতাম, বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানো হতো যেসব হচ্ছে সেসব হচ্ছে। সেক্ষেত্রে আমার মনে হচ্ছে ক্রিকেটাররা অনেক বেশি ফ্রি হয়েছে। যে একটা টালমাটাল অবস্থা ছিল সেটা থেকে কিন্তু ক্রিকেট এখন আবার আগের জায়গায় ফিরে আসছে, যেটা আমরা সত্যিকার স্বপ্ন দেখতেছি। প্রথম টেস্টে 10 উইকেটে হারের পর দ্বিতীয় টেস্টে সফরকারীদের অলরাউন্ড পারফরম্যান্স মানসিকভাবে চাপে রাখে স্বাগতিকদের, যার ফলাফল এমন ঐতিহাসিক জয়। এমনটাই মনে করছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটাররা। টিম পাকিস্তানের মনে হয় যে খুব ছন্ন ছড়া একটা টিম, মনে হয় ব্যাটিং দেখে বলেন, বোলিং দেখে মনে হয় আমার মনে হয় যে পুরো এই সিরিজে বাংলাদেশ টিম ব্যাটিং ডিপার্টমেন্ট যদি দেখেন, আমার মনে হয় যে বেস্ট টিম বাংলাদেশ ব্যাটিং করেছে। পাকিস্তান প্যানিক হয়েছে আমার কাছে মনে হচ্ছে, কারণ তারা প্রথমে কোনো স্পিনার ছাড়াই প্রথম টেস্ট খেললো। সেকেন্ড টেস্টে তারা তাদের 2টা এস্টাবলিশ বলে বাদ দিয়ে দিল, মানে তারা প্যানিক। আমরা অনেকদিন পর টেস্ট খেলছিলাম, সব কিছু মিলিয়ে এন্ড অফ দ্য ডে আমরা চমৎকার ক্রিকেট খেলেছি, ফলোড বাই এগ্রেসিভ বোলিং। পারফরম্যান্সের এই ধারাবাহিকতা বজায় রাখতে পুনর্গঠিত বিসিবিকে বাস্তবসম্মত পরিকল্পনার পরামর্শ দিয়েছেন সাবেক ক্রিকেটাররা। পলিসি মেকিংগুলো আরও হেলদি হওয়া উচিত। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। বাংলাদেশ দলের ঐতিহাসিক এই জয়ের পর টাইগারদের অভিনন্দন জানিয়েছে ক্রীড়াঙ্গনের সাবেক ও বর্তমান তারকারা। অভিনন্দন জানিয়েছে বিসিবি ও আইসিসিও। টাইগারদের এমন দুর্দান্ত সাফল্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিম ইকবাল জানান 26 রানে 6, তারপর দুর্দান্ত কামব্যাক সিরিজ জয়, যা টাইগার ভক্তদের অনেকদিন মনে থাকবে। চলমান পরিস্থিতিতে অনেকটাই আড়ালে থাকা সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশ দলের এমন সাফল্যের জন্য শুভকামনা জানিয়েছেন। বাদ যাননি এনামুল হক, তানজিদ তামিমরাও। বিদেশি কিংবদন্তিরা করেছেন বাংলাদেশের প্রশংসা। ইংল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটার মাইকেল ভন লিখেছেন, 26 রানে 6 উইকেট, আবার 6 উইকেটে পাকিস্তানকে হারানো সত্যি চমৎকার। ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ইয়ন বিশপ বলেন, বাংলাদেশ দলের এইরকম খেলা সত্যি দলটাকে আরও অনুপ্রেরণা যোগাবে। অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটগুলো অভিবাদন জানিয়েছে টাইগারদের।
এই জয় টেস্ট চ্যাম্পিয়নশিপের র্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে বাংলাদেশের, 4-এ উঠেছে তারা। 6 টেস্ট খেলে 3 জয় 36 পয়েন্ট পাওয়ার কথা থাকলেও প্রথম টেস্টে স্লো ওভার রেটের কারণে 3 পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ দল। তাদের নামের পাশে এখন 33 পয়েন্ট। টেস্ট চ্যাম্পিয়নশিপে টাইগারদের আরও 4 ম্যাচ বাকি। এ মাসেই ভারতের সঙ্গে 2টি টেস্ট খেলবে শান্তরা। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। এবার অন্যান্য প্রসঙ্গ। পারিবারিক পরিচয় ও ভারত বিরোধী মনোভাব, এই দুই কারণেই বিদেশি প্রভুদের নির্দেশে গোলাম আজমের ছেলে সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমিকে আটকে রাখা হয়েছিল। মঙ্গলবার সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে ভুক্তভোগী নিজেই এই অভিযোগ করেছেন। বলেন 8 বছরের বন্দি জীবনে প্রতি মুহূর্তেই ক্রসফায়ারের ভয় নিয়ে বেঁচে থেকেছেন তিনি। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর গুম হয়ে থাকা মানুষের বেশ কয়েকজন ছাড়া পান। তাদের মধ্যে অন্যতম জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আজমের ছেলে আবদুল্লাহিল আমান আজমি। এটা যে পরিমাণ চোখের পানি মুছছি, ওটা যদি সেভ করা যেত একটা বড় দিঘি হইতো, দিঘি বুঝো। 2009 সালে সেনাবাহিনীর এই ব্রিগেডিয়ার জেনারেলকে জোরপূর্বক চাকরি থেকে অব্যাহতি দেওয়ার অভিযোগ রয়েছে। এরপর 2016 সালের 22 আগস্ট রাতে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে অনলাইন ব্রিফিংয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলেন আজমি। আমার মূল দুটা কারণে তারা আমাকে ধরে রেখেছে। 1, আমার পৈতৃক পরিচয়, আমার পারিবারিক পরিচয়। 2, আমি ভারত বিরোধী। এবং এটা স্পষ্ট যে আমি বিদেশি চক্রের গভীর ষড়যন্ত্র শিকার হিসাবে তারা আমাকে আটকে রেখেছিল। মুক্তির সিদ্ধান্ত দেওয়ার পরেও বিদেশি প্রভুদের হুকুমে আমাকে আটকে রাখা হয়েছিল। বন্দি দশা থেকে মুক্তি পাওয়ায় বৈষম্য বিরোধী ছাত্র জনতাকে ধন্যবাদ জানান তিনি। অন্তর্বর্তী সরকারের কাছে কিছু দাবিও তুলে ধরেন। অর্থ পাচার সহ যত রকমের যত অবিচার, অন্যাচার, জুলুম, নির্যাতনের সব কিছুর আপনারা তদন্ত করবেন। সকল গুম, খুন, হত্যা, ধর্ষণ, রাজধানী, জুলুম, নির্যাতন, নিপীড়নের দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুন। ভবিষ্যতে যেন আর এই ধরনের কোনো ব্যবস্থা না, তার প্রতিকার করুন, তার জন্য প্রতিটা আইন প্রতি করুন। আর কোনো বাবা মার বুক যেন খালি না হয়ে যায়। বিডিআর বিদ্রোহের ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচার চান আজমি। আমার 57 জন শহীদ বিডিআর নির্মম হত্যাকাণ্ডে 57 জন শহীদ বীর ভাইয়ের রক্তের বদলা চাই। কোরআনে আছে খুনের বদলা খুন। এই সমস্ত অফিসারকে যারা খুন করেছে, যারা খুনের পরিকল্পনা করেছে, যারা উপদেশ দিয়েছে, পরামর্শ দিয়েছে, বাস্তবায়ন করেছে, এদের সবার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হোক। যা মৃত্যুদণ্ড হোক, যে দণ্ড হোক, আমি খুনের বদলা খুন চাই। অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের জন্য চাপ না দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ করেন তিনি। বলেন রাজনীতিতে যোগ দেবেন কিনা সে সিদ্ধান্ত এখনও নেননি। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। বাংলাদেশের গণমাধ্যম মুক্ত, স্বাধীনভাবে বস্তুনিষ্ঠ লেখনির মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের ভুল ত্রুটিগুলো গণমাধ্যম তুলে ধরতে পারবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে এই সব জানান ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। এর আগে ব্যবসায়ীদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হয়। মঙ্গলবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তাঁর বাসভবন যমুনায় দেখা করেন বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা। বৈঠক শেষে সম্পাদক পরিষদের সভাপতি ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম জানান, সাংবাদিক নিপীড়ন আইন বাতিল, সংবিধান সংশোধন, স্বাধীন সাংবাদিকতা সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। মিডিয়া নিষ্পেষণে যতগুলো কালো আছে সেগুলোর, যেমন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এই ধরনের আইন যেন অ্যাটলিস্ট এই মুহূর্তে ঘোষণা হয় যে এগুলোতে সাংবাদিকের নিপীড়নের যেসব অধ্যায়গুলো আছে এগুলো কার্যত হবে না, এবং এটার রিফর্মটা ওনারা সময় নিয়ে এটা করবেন। পরে বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন তথ্য সচিব। জানান, অন্তর্বর্তী সরকারের সম্ভাব্য মেয়াদ নিয়েও আলোচনা করেছেন সাংবাদিকরা। যৌক্তিক সময়ে যাতে ওনারা থাকে। উনি বাংলাদেশের যারা টপ এডিটর সবাইকে জিজ্ঞেস করেছেন, আপনারাই বলেন যৌক্তিক সময়টা কতটুকু। সবাই বলেছেন যে মিনিমাম 2 বছর বা 2 বছর একটু কম যাতে এই গভর্নমেন্টের মেয়াদ হয়। এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল। শিল্প প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে ডক্টর ইউনূসকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান তারা। আমাদের আজকের মিটিংটা হলো যে ওভারঅল দ্য ইন্ডাস্ট্রিয়াল সিচুয়েশন দ্য কান্ট্রি, ওভারঅল এক্সপোর্ট, পুলিশ স্ট্রাইক করছে, মানে কি বলে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ স্ট্রাইক করছে, এইসব বিভিন্ন ইস্যুর উপরে
আমরা বললাম যে এগুলাকে যদি তাড়াতাড়ি স্টেবিলাইজ করা যায় আমাদের কী বলে রেল ঠিক মতো চলবে, আমাদের এক্সপোর্ট ঠিক মতো হবে, আমাদের মানে ব্যবসা বাড়বে, রিমিটেন্স বাড়বে, ফরেন এক্সচেঞ্জ বাড়বে, সব কিছু। তো উনি আমাদের সাথে একমত, মার্শাল্লাহ, বলে যে আমরা উই আর দেয়ার, আমাদের একটু সময় তো লাগতেছে। এছাড়া দেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বানও করেন। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে সাজাপ্রাপ্ত 57 বাংলাদেশিকে ক্ষমা করেছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়। শিগগিরই তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে। এর আগে গত জুলাই মাসে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে এই 57 জন এবং পরে গ্রেপ্তার হন। পরে আবুধাবির ফেডারেল কোর্ট অব আপিল 57 জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। বৈধ ও অবৈধ অস্ত্র জমা দেওয়ার শেষ দিন আজ। এরপর রাত 12টা থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার ও অপরাধীদের গ্রেপ্তারে অভিযান শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে তিনি একথা জানান। আজ কিন্তু শেষ হয়ে যাচ্ছে অবৈধ বা বৈধ সব অস্ত্র জমা দেওয়ার শেষ তারিখ। আগামীকাল রাত 12টা থেকে আমাদের যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে হাতিয়ার কালেকশনের জন্য। আমি এই ব্যাপারেও আমি আপনাদের সহযোগিতা চাচ্ছি যেন আমরা অবৈধ অস্ত্রগুলি কালেক্ট করতে পারি। ঢাকা মেডিকেলে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় ঘোষিত কমপ্লিট শাটডাউনের সকল কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। কাল থেকে নিয়ম অনুযায়ী সকল চিকিৎসা সেবা চলবে বলে জানান আন্দোলনরত চিকিৎসকরা। সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এই কথা জানান তারা। প্রথম দুটি দাবির প্রেক্ষিতে ইতিমধ্যে কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। হামলাকারীদের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা সকল হাসপাতালে পূর্ণ সেবা পুনরায় চালু করার ঘোষণা দিচ্ছি। আগামীকাল থেকে আমাদের চিকিৎসা সেবা পুরোদমে চলবে। আমরা আজকে সকাল থেকে কাজে আছি, আগামীকাল থেকে পুরোদমে প্রত্যেকটা ডিপার্টমেন্টে কাজ চলমান থাকবে ইনশাল্লাহ। ছাত্র জনতার আন্দোলনের বিপক্ষে দাঁড়াতে সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত এবং ঢাকা 10 আসনের সাবেক সংসদ সদস্য ও অভিনেতা ফেরদৌস আহমেদের নেতৃত্বে বেশ কিছু শিল্পীদের নিয়ে খোলা হয় গোপন হোয়াটসঅ্যাপ গ্রুপ। সেই গ্রুপের বেশ কিছু স্ক্রিনশট ফাঁস হলে সামাজিক মাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়। স্ক্রিনশটে দেখা যায় এক অভিনেত্রী আন্দোলন ঠেকাতে ছাত্রদের গায়ে গরম জল ফেলতে বলেন। ঘরে বসে থাকার মতো অবস্থায় নাই। কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শোবিজের অনেক তারকাকেই শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানাতে দেখা যায়। হত্যা বন্ধে সোচ্চার ছিলেন তারা। এদিকে হত্যার বিপক্ষে কথা না বলে ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে বিপরীতে অবস্থান নিতে দেখা যায় আওয়ামীপন্থী বেশ কিছু তারকাদের, যারা নানা সময়ে সরকারের বিভিন্ন সুবিধা ভোগ করে আসছিলেন। কয়েকজন হতে চেয়েছিলেন সংসদ সদস্য। তাদেরই কয়েকজনকে নিয়ে খোলা হয় আলো আসবেই নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। সাবেক তথ্য প্রতিমন্ত্রী এম.এ. আরাফাত এবং ঢাকা 10 আসনের সাবেক সংসদ সদস্য ও অভিনেতা ফেরদৌস আহমেদের নেতৃত্বে গ্রুপটিতে ছিলেন অভিনেত্রী শামীমা তুষ্টি, অভিনেত্রী অরুণা বিশ্বাস, সোহানা সাবা, তানভিন সুইটি, জ্যোতিকা জ্যোতি, উর্মিলা শ্রাবন্তী কর, রোকেয়া প্রাচী, নায়ক রিয়াজ, সাজু খাদেম, জায়েদ খান ও আহসান হাবিব নাসিম সহ অনেকে। গ্রুপটিতে সক্রিয় ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদও। মঙ্গলবার গ্রুপটির বেশ কিছু স্ক্রিনশট ফাঁস হয়েছে, যেখানে দেখা যায় আন্দোলনের সময় বিপক্ষে অবস্থান নিয়ে নানা পরামর্শ ও সমালোচনা করেছিলেন এসব শিল্পীসহ কয়েকজন। তারা মত দেন যেভাবেই হোক আন্দোলন থামাতে হবে। ভাইরাল হওয়া স্ক্রিনশটে দেখা যায় অভিনেত্রী অরুণা বিশ্বাস পরামর্শ দিচ্ছেন ছাত্রদের ওপর গরম জল ফেলার। ফাঁস হওয়া এসব স্ক্রিনশটে শিল্পীদের চ্যাট প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে তাদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন শোবিজ অঙ্গনের অনেকে এবং সাধারণ নেটিজনেরা।
শুরু থেকেই ছাত্র জনতার আন্দোলনের পক্ষে থাকায় এই গ্রুপে নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীকে নিয়েও কথা বলতে দেখা যায়। তাকে কটাক্ষ করে মেসেজ দেন অরুণা বিশ্বাস। এই কাণ্ডকে মানবতা বিরোধী আখ্যা দিয়ে অনেকে সরকারের দৃষ্টি আকর্ষণ করে সামাজিক মাধ্যমে এর বিচার চেয়েছেন। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। এবার বন্যা প্রসঙ্গ। দেশে চলমান বন্যায় মঙ্গলবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়িয়েছে। ফেনীতে সবচেয়ে বেশি ২৬ জন মারা গেছেন। সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনও পানিবন্দী রয়েছেন ৬ লাখেরও বেশি পরিবার। কুমিল্লায় ধীরে ধীরে কমতে শুরু করেছে পানি, দৃশ্যমান হতে শুরু করেছে রাস্তাঘাট। এরই মধ্যে বাড়ছে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব। নোয়াখালীতে বন্যা দুর্গত এলাকায় ডায়রিয়ায় ১০ দিনে ৩ জনের মৃত্যু হয়েছে। জেলায় সরকারি বেসরকারিভাবে ১৪০টি সরকারি মেডিকেল টিম কাজ করছে। এবারের বন্যায় কৃষিখাত, মাছের ঘের, প্রাণী সম্পদ, রাস্তাঘাট ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেকে এখনও রয়েছেন আশ্রয় কেন্দ্রে। মাত্র ৮০ মিলিমিটার বৃষ্টিতে ডুবেছে রাজধানীর বিভিন্ন এলাকা। জলাবদ্ধতার সাথে যানজট নগরবাসীর দুর্ভোগ বাড়ায় কয়েক গুণ। ভোগান্তি এড়াতে নতুন সরকারকে শিগগিরই দীর্ঘমেয়াদী পদক্ষেপ নেয়ার দাবি নগরবাসীর। এটি রাজধানীর তেজগাঁওয়ের পূর্ব তেজতুরি বাজারের মহিলা কলেজ রোড। দীর্ঘদিন ধরে অল্প বৃষ্টি হলেই তলিয়ে যায় এই এলাকা, আর তাতেই রাস্তা উপচিয়ে দুর্ভোগ পৌঁছায় ঘরের দরজায়। মঙ্গলবার ভোরে মাত্র ৮০ মিলিমিটার বৃষ্টিতে বেহাল অবস্থা এই মেগাসিটির। সকাল পেরিয়ে দুপুর, তবুও পানিতে থই থই রাজধানীর অনেক এলাকা। আর নিম্নাঞ্চল তো বলাই বাহুল্য। পানি জমে থাকে, ড্রেনের সমস্যা, পানি যাচ্ছে না ময়লার কারণে। হ্যাঁ, বাড়ির ভিতরে নিচতলা বাসা রুমের ভিতরে পানি ঢুকছে। সারাদিনও দেবো এটা, আমরা রাইতে বৃষ্টি হয়েছে, সারাদিন মানে আজ সারাদিন থাকবো। আজকে ড্রেন পরিষ্কার থাকতো বা সিটি কর্পোরেশন লোক যদি ঠিকমতো কাজ করতো তাহলে আজকে এই পরিস্থিতিতে হতো না। ময়লা পানিতে বেহাল গলি থেকে রাজপথ। রাজধানীর মিরপুর ১০ নম্বর থেকে শেওড়াপাড়া পর্যন্ত প্রধান সড়ক সহ তলিয়ে যায় অনেক এলাকার সড়ক। নয়াপল্টন, বনানী ও নিউ মার্কেট সহ অধিকাংশ এলাকার রাস্তা ছিল পানির নিচে। যাত্রীদের বিড়ম্বনার পাশাপাশি ছিল যানবাহনের ধীর গতি। যত্রতত্র পানি ঢুকে বন্ধ হয়ে যায় অনেক যানবাহন। ফলে নগরবাসীর শেষ ভরসা হয় রিক্সা ও ভ্যান। আবার আসার সময় প্রায় ১ ঘন্টার উপরে জ্যামে আটকেছিলাম এই পানির কারণেই। ১০ নম্বর পার হয়ে গাড়ি নষ্ট হয়েছে, পানিতে তলায় গেছে। মিরপুরে একটা আসতে ১ ঘন্টা সময় লাগছে এখন তো কাজে বেরোতে। এই পানির জন্য যে যানজটের কারণ সৃষ্টিটা হয়েছে তার জন্যই মূলত এত সময় লাগলো। আবহাওয়া অফিস বলছে ভারী বৃষ্টি না হলেও থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সপ্তাহ জুড়েই। সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত আমরা যে বৃষ্টিপাত রেকর্ড করেছি ওখানে ৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছি। অল্প সময়ের ভিতরে ভারী বৃষ্টিপাত হয়েছিল। প্রতিদিনই আমরা এখন আশঙ্কা করছি হয়তো বৃষ্টিপাত হবে, তবে অবিরাম পাবে না। দিন যায়, সরকার বদলায়, সাথে কর্তৃপক্ষও। তবে রাজধানীর জলবদ্ধতার রূপ সেই একই। নগরবাসীর অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা আর কর্তৃপক্ষের অবহেলার মাশুল গুনছেন তারা। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। যাত্রী সেবায় বদলে গেছে দেশের প্রধান বিমানবন্দর। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেই যাত্রী হয়রানির অভিযোগ। অব্যবস্থাপনা, অনিয়ম থেকে মুক্তি মেলায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন যাত্রীরা। অনিয়ম, অব্যবস্থাপনা আর যাত্রী হয়রানি যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। কিন্তু সেই হয়রানির পরিবর্তে এখন স্বস্তি ছড়িয়ে আছে এই বিমানবন্দর জুড়ে। রাজনৈতিক পট পরিবর্তনের পর ইতিবাচক পরিবর্তনের ছোঁয়া লেগেছে দেশের প্রধান বিমানবন্দরে। আগেও টেলিফোন সেবা, হেল্প ডেস্ক থাকলেও এতদিন তা যাত্রীদের তেমন কাজে আসেনি। এবার সেগুলো চালু সহ মিলছে ফ্রি ওয়াইফাই সুবিধা। ওয়াইফাই কোনো পয়লা কানেক্ট হয়েছে কিন্তু কোনো কার্যকর মানে পরে ওখানে
ফ্রি সেবা করার জন্য দুজন লোক আছে, ও লোকের দ্বারা গেছি পর ও কানেক্ট করে দিয়েছে। তারপর আমার ফ্যামিলির সাথে আমি যোগাযোগ করছি। আমার পাসপোর্ট একটু সমস্যা ছিল, সে সমাধান করেছে, পুলিশ ইমিগ্রেশন সব কমপ্লিট করেছে। সৌদি আরব থেকে আসছি 3 বছর পরে, সব কিছু ঠিক আছে ভিতরে, আগের থেকে অনেক ভালো। দ্রুত ও অক্ষতভাবে মিলছে লাগেজ। কিছুদিন আগেও এই বিমানবন্দরে একটি ট্রলি পাওয়া ছিল দুরূহ কাজ, এবার সেখানেও মিলছে স্বস্তি। যাত্রীর চাপ প্রচুর, এর জন্য ট্রলিও প্রচুর, আর ট্রলি পর্যাপ্ত পরিমাণে ট্রলি আছে। আগে যে হয়রানি করতো, আপনার এয়ারপোর্টে আসার পরে ব্যাগগুলো ডাবল দিত, পরে আবার বলতে যে 2টা মোবাইল কেন, 3টা মোবাইল কেন, পাসপোর্টে এই কোনো সেই কোনো, একটু নাম এদিকে হলে এগুলো হয়রানি করতো। এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো। ব্যাগ বুক এখন আর ভাড়া চিরা করে না, ঠিক আছে, আগে তো অনেক কিছু শুনতাম। তবে বিমানবন্দরে যাত্রীদের বিদায় ও স্বাগত জানাতে আসা স্বজনদের অতিরিক্ত ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে নিরাপত্তা কর্মীদের। এক্ষেত্রে সবাই সচেতন হলে বিমানবন্দরের পরিবেশ আরও উন্নত করা সম্ভব হবে বলে জানান নিরাপত্তা কর্মীরা। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। সংসদ বিলুপ্ত ঘোষণার সাথে পদ খালি হয়ে যাওয়ায় নতুন করে স্পিকারের পদত্যাগের প্রশ্ন নেই বলে মত আইনজীবীদের। পদে না থাকলেও তিনি পরবর্তী সংসদের প্রথম অধিবেশন পরিচালনা করবেন। এক্ষেত্রে সাংবিধানিক কোনো সংকট নেই। অন্যদিকে রাষ্ট্রপতি না থাকলে কাজ চালিয়ে যাবেন স্পিকার। ছাত্র জনতার অভ্যুত্থানে প্রায় 16 বছর দেশ শাসনের অবসান ঘটিয়ে শেখ হাসিনা সরকারের পতন হয় গত 5 আগস্ট। পরদিন রাষ্ট্রপতির অধ্যাদেশে দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। সংবিধান অনুযায়ী স্পিকারের পদ ততক্ষণ থাকবে যতক্ষণ সংসদ বহাল থাকবে। তাই সংসদ বিলুপ্তির সাথে সাথে স্পিকারের পদও খালি হয়েছে। কিন্তু সরকার পতনের 27 দিনের মাথায় স্পিকারের পদত্যাগ অপ্রয়োজনীয় বলে মনে করছেন আইনজীবীরা। তাদের মতে পদত্যাগপত্র গৃহীত হলেও পরবর্তী সংসদের প্রথম অধিবেশন পরিচালনা করতে হবে স্পিকারকেই। এ নিয়ে কোনো সাংবিধানিক সংকট নেই। অন্যদিকে রাষ্ট্রপতির অনুপস্থিতিতেও আইনের প্রয়োজনে তিনিই দায়িত্ব পালন করবেন। পদত্যাগের প্রশ্ন নেই, কারণ তার আগেই তার পদ চলে গেছে। কিন্তু তিনি আইনের ফিকশন অনুযায়ী তিনি কন্টিনিউ করবেন। যখন পার্লামেন্ট একটা হবে, যে যারাই সরকারে আসুক না কেন, তো সেই পার্লামেন্টে তিনি প্রথমটা করবেন, তারপর স্পিকার হবেন, স্পিকার উইল টেক ওভার ইন দ্য নিউ সেশন। রাষ্ট্রপতি যদি না থাকেন, যে কোনো কারণে না থাকেন, তবে ক্ষমতার স্পিকারের কাছে চলে যায়। স্পিকারের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হওয়া নিয়েও কথা বলেন তিনি। কোনো ক্রিমিনাল ইমিউনিটি দেওয়া হয় না, কেউ কাউকে মেরে ফেললো তো সেই লাইব্রেরি থেকে তিনি রক্ষা পাবেন না। প্রেসিডেন্ট অনেক ইমিউনিটি দেওয়া আছে কনস্টিটিউশনে, কিন্তু প্রেসিডেন্ট সাহেব যদি এমন কোনো কাজ করেন যেটা এমন ক্রিমিনাল অ্যাক্টিভিটি, তার কিন্তু ইমিউনিটি নেই। এই আইনজীবী জানান, স্পিকার ও ডেপুটি স্পিকারের নামে মামলা হওয়ায় সাংবিধানিক সংকট সৃষ্টির আশঙ্কা থাকছে। সেক্ষেত্রে সমাধান খুঁজতে সুপ্রিম কোর্টের মতামতের প্রয়োজন হতে পারে। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। মানহানির 5 মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে খালাস দিয়েছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। মঙ্গলবার পৃথক 2 ম্যাজিস্ট্রেট আদালত তাকে এই সব মামলায় খালাস দেন। এই 5 মামলার মধ্যে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত 4টি এবং অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত 1টি মামলায় খালাস দেন। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম 2016 সালের 30 আগস্ট ভুয়া জন্মদিন পালনের অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাটি করেন। এছাড়া চিহ্নিত স্বাধীনতা বিরোধীদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়ে দেশের মানচিত্র এবং জাতীয় পতাকার মানহানি ঘটানোর অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতে একটি মানহানি মামলা করা হয়। বাংলাদেশকে ব্যর্থ ও নতজানু দেশে পরিণত করতে বিডিআর হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ। দুপুরে রাজধানীতে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। সেনাবাহিনীকে ধ্বংস করার জন্যই প্রাথমিক পদক্ষেপ হলো এই বিডিআর হত্যাকাণ্ড। তো আমরা আশা করব বর্তমান সরকার নির্মোহভাবে, নিরপেক্ষভাবে এই ঘটনার তদন্ত করবেন এবং পুনর্বিচারের কাজ দ্রুত শুরু করবেন। ইতিমধ্যে অনেক নিরীহ ব্যক্তিকে দণ্ডিত করা হয়েছে, অনেক দোষী ব্যক্তি শাস্তির আওতার বাইরে চলে গিয়েছে।
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় তার পরিবারকে 10 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এছাড়া ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের খুঁজে বের করতে একটি তদন্ত কমিশন গঠন করতে মন্ত্রিপরিষদ বিভাগকে নির্দেশ দিয়েছে আদালত। একটি রিটের শুনানি শেষে বিচারপতি A.K.M. আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের বেঞ্চ এই আদেশ দেয়। ওনার মৃত্যুতে যে ক্ষতিটা হয়েছে তার প্রেক্ষিতে কেন তাকে 10 কোটি টাকা ক্ষতিপূরণ প্রদান করা হবে না সেই মর্মেও রুল জারি হয়েছে এবং একই সাথে অন্তর্বর্তীকালীন আদেশ দেওয়া হয়েছে যে একটি তদন্ত কমিশন গঠনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগকে নির্দেশনা প্রদান করা হয়েছে। গাজায় একের পর এক অমানবিক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এবার শরণার্থী শিবিরের রুটি কেনার লাইনে দাঁড়ানো মানুষের ওপর গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে নিহত হন অন্তত 8 জন। স্থানীয় সময় সোমবার বিকেলে জাবালিয়া শরণার্থী শিবিরের সামনে এই ঘটনা ঘটে। এদিকে গাজা উপত্যকায় হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্তি নিশ্চিত করতে বিক্ষোভে উত্তাল পুরো ইসরায়েল। এমন অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যেই ঘি ঢেলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। অভিযোগ করেন জিম্মিদের মুক্তির বিষয়ে হামাসের সঙ্গে একটি চুক্তি নিশ্চিত করতে যথেষ্ট কাজ করছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যদিও বিক্ষোভের মুখে নেতানিয়াহু এরই মধ্যে ইসরায়েলদের কাছে ক্ষমা চেয়েছেন। এই সাথে শেষ করব দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ভারত বিরোধী মনোভাবের কারণেই আটকে রাখা হয় আজমিকে, থাকতেন ক্রস ফায়ারের ভয়ে। সাংবাদিক নিপীড়নের সব আইন বাতিল চেয়েছে সম্পাদক পরিষদ, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক। ছাত্রদের গায়ে গরম পানি ফেলতে বলেছিলেন এক শিল্পী, আওয়ামী পন্থীদের গ্রুপ চ্যাট ভাইরাল। ছিল এখনকার মতন, আমি তারান্নুম জ্যোতি বিদায় নিচ্ছি। দর্শক, আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।